প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমরা সবাই যদি একটু দায়িত্বশীল আচরণ করি, সবাই কেন, যেহেতু দেশটা আমাদের সবার, তাহলে আমরাও আমাদের দেশটাকে জাপানের মতো, ফ্রান্সের মতো, রাশিয়ার মতো, বা উন্নত বিশ্বের মতো সুন্দর করতে পারি। এজন্য কি দরকার? আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। আমাদের বিবেক, মনন, মেধা, ব্রেন, মস্তিষ্ক, মাথা, মুন্ডু, যাই বলেন না কেন, এটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগালেই কিন্তু সুন্দর হবে। একটু বলি, ধৈর্য সহকারে শুনবেন। এই যে আমরা দেখবেন বাজারের আশেপাশে, আমাদের যে কোনো বাজার বলতে পারেন, ঢাকার শহরের বাজার, একটা বাজারের আশেপাশে আমি দেখছি 5টা 7টা 4টা 10টা কলার দোকান বসে। কলার দোকান, এই 10টা কলা গাছের কলার যে চুকলা আছে, আমার মনে হয় এইগুলো দিয়েই 5টা ছাগল পালা সম্ভব, অথবা 2টো গরু পালা সম্ভব। তারপরে হোটেল থেকে দেখছি আপনি বাসি যে খাবারগুলো, বালতি ভরা বালতি খাদ্য ফেলে দেওয়া হয়। এটা 2টে গেল। একটা গেছে আপনার ওই কলার চুকলা, তারপরে আপনার হোটেলের যে উদ্দিষ্ট খাবারগুলো সেটা। আর একটা 10তলা বিল্ডিংয়ে অন্তত 40টা ফ্যামিলি বাস করে। তো এই 40টা ফ্যামিলি দিয়ে আমার মনে হয় 4টে গরু বলা সম্ভব। এভাবে আপনি হিসেব করে দেখেন যে এই ঢাকার শহরে যে পরিমাণ ফ্যামিলি আছে, এগুলো দিয়ে আমার মনে হয় লক্ষ লক্ষ গরু পালা সম্ভব, আর তা দিয়ে হাজার হাজার কোটি টাকা আয় করা সম্ভব। এবার শুরু করি মূল আলোচনা। সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন ওই আমাদের বালতি, অথবা বাজার থেকে অনেকে যারা ভদ্রলোক, তারা ব্যাগ কিনে আনে, বড় ব্যাগ কিনে আনে, বস্তার মধ্যে ব্যাগ কিনে, তার ভিতরে সব ময়লাগুলো একসাথে করে। তো এটাকে যদি আমরা একসাথে মিক্স না করে, যেমন সবজির যে উদ্ভিষ্টগুলো, সবজির যে খোসা, এগুলো যদি আমরা একটু আলাদা করি, একটু বরং আরও ভালো হয় মিক্স না করে। সবজির ডাঁটাটা, কলার চোকলাটা, আপেলের খোসাটা, এইভাবে যদি আমরা এই সবজির যে অংশগুলো, সেটা যদি আমরা আলাদা রাখি, এবং ভাতের মাড়টা ফেলে না দিয়ে যদি আমরা সংগ্রহ করি, এমনকি চাউল ধোয়া পানিটা যদি আমরা সংগ্রহ করে রাখি, এটা নিয়ে যারা পরিচ্ছন্ন কর্মী, যারা ময়লা নিয়ে যায়, তারা লাখ লাখ গরু পালতে পারে। ঢাকার শহরে লাখ লাখ গরু পালতে পারে। এটা গেল একটা ধাপ। আর ওই যে বাসি ভাত বলি আমরা, বাসি ভাত, বা যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে বা বাচ্চায় খায় নাই, অনেক বাসা আছে না, বাচ্চারা খায় না, বা ভাত বাড়তি রয়ে গেছে, এরকম ভাত ফেলায়, কোনো সন্দেহ নাই। আমি দেখছি যে ড্রাম ভরে ভরে ভাত, ওগুলো শুকায় আবার কারখানায় দেয়, ওই কারখানায় গুঁড়ো করে ওরা আবার কি গো খাদ্য তৈরি করে। তো আমরা যদি এই সরাসরি এই যে খাদ্যগুলো, এই খাদ্যগুলোকে যদি আমরা আলাদাভাবে যে শীটগুলো তৈরি করা আছে, এই শীটের পাশে আমরা কিন্তু অসংখ্য গরু, ছাগল, হাঁস, মুরগি পালতে পারি কিন্তু। আর ওই যে সবজির ডাঁটাগুলো, ওগুলো দিয়ে কি, এই 2টো দিয়ে, আর যে আপনার শুকনো কাগজ অথবা ডালপালা কাগজ, এরপরে আপনার দেখা যাচ্ছে অনেকে আপনার ছাদ বাগানের যে গাছ আছে তার ডালগুলো কাটে, অথবা দেওয়ালের সাথে বেড়ে গেছে পুরনো দেওয়ালে কিছু ডালপালা দেখি অনেক সময় রাস্তাঘাটে ফেলে দেয়। এই ডালপালাগুলো কিন্তু আমরা মেশিনে দিয়ে এটাকে পাউডার করে আমরা জৈব সার তৈরি করতে পারি। তার মানে একটা ম্যাচের কাঠিও ফেলতে হবে না, একটা সিগারেটের পুচ্ছও ফেলতে হবে না, সিগারেটের পিছনটা। তার মানে সবগুলোই আমরা কাজে লাগাতে পারি। এবার চলে থাকলো কাগজ। এই কাগজগুলো যদি আমরা ওই ভাতের মাড়, তারপরে মাছের আঁশ যেগুলো আমরা ফেলে দিই, পানি চুনি বা ময়লার সাথে যদি মিক্স না করে, যদি আমরা পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বোতল, তারপরে অনেক সময় পুরাতন কলম, বা অনেক সময় আপনার কাপড়, এগুলো আমরা ফেলে দিই আর কি, ছোটো ছোটো কাপড় টুকরো বা বড় টুকরো, যাই হোক। এগুলো যদি আমরা আলাদা করি, আলাদা করলে এই কাগজগুলো
পরিচ্ছন্ন কর্মীরা ওরা আলাদা বেছে বেছে ওরা কাগজের কারখানা পাঠাই দিল। আর প্লাস্টিক রাবার পলিথিনগুলো আমরা যত্র না ফেলে দিয়ে, মানে যেখানে সেখানে আশেপাশে ফেলে না দিয়ে যদি আমরা সংরক্ষণ করি, আর এটা যদি তারা আবার কারখানায় পাঠায়, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক দামি দামি জিনিস তৈরি করতে পারি। যেমন একটা বাঁশের দাম 500 টাকা 700 টাকা। এই বাঁশের বিকল্প আমরা বাঁশের ক্লাম তৈরি করতে পারি। তারপরে আমরা এই যে প্লাস্টিক রাবার পলিথিনগুলো ফেলে দিই, এগুলো দিয়ে আমরা নেট তৈরি করতে পারি, মানে ফেন্স তৈরি করা যায়, বেড়া তৈরি করা যায়, যেগুলো দিয়ে আপনার গ্রামের গাছপালা এগুলো রক্ষা করা যায়। কারণ প্রতিদিন না তো প্রতি বছর যে আপনার পাট খড়ি দিয়ে অথবা বাঁশের যে চটা দিয়ে আমরা যে বেড়া তৈরি করি, সেগুলো পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা এই ধরনের নেট তৈরি করতে পারি ফসল সংরক্ষণের জন্য। ফসল সংরক্ষণ বলতে এখানে আপনার অনেক সময় মুরগি, হাঁস, ছাগলে খাবার খেয়ে ফেলে, ফসল খেয়ে ফেলে, তো সেটা রক্ষা করার জন্য এটা আমরা তৈরি করতে পারি। তারপরে এগুলো দিয়ে আমরা যে পাপোশ, জাজিম তৈরি করতে পারি। এগুলো খুব দামি কিন্তু, মানে পার স্কোয়ার ফিট আপনার 30 টাকা থেকে শুরু করে 30 টাকা, 60 টাকা, 90 টাকা, 120 টাকা তৈরি হয়। চিনতে পারেন, ছোট্ট একটু পাপোশ। তো এগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা এই প্লাস্টিক দিয়ে আমরা প্লাস্টিকের টিন তৈরি করতে পারি। অনেক সময় দেখবেন যে গ্রাম অঞ্চলে অনেক মানুষ, গরিব মানুষ আছে যারা ঘরের চাল নাই। হ্যাঁ, তো এটা কিন্তু দামি জিনিস। এই প্লাস্টিক কিন্তু অক্ষয়, আগুনে না পড়লে অক্ষয় জিনিস, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে যদি আমরা সবাই একটু আন্তরিক হই। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী অথবা গ্রাম অঞ্চলেও দেখছি রাস্তাঘাটের মোড়ে রাশি রাশি পলিথিন ফেলে রাখছে, তাতে কী হয়েছে, আমাদের নদীর যে জীববৈচিত্র্য, যে সৃষ্টিকর্তার দান, রত্ন ভাণ্ডার, মাছ, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এটা কিন্তু সহজ কথা না, এটা হাজার বছরের পরিকল্পনার কথা। তাহলে ওই যে পলিথিন, রাবার, প্লাস্টিক দিয়ে আমরা আমাদের ড্রেন ভরে ফেলছি অথবা আমাদের বাড়ির আশেপাশে যে পরিবেশটা নষ্ট করছি, এগুলো আর হতো না। ফলে আবার সেই রত্ন ভাণ্ডার আমরা ফিরে পেতাম, অর্থাৎ সেই মাছ আবার নদীতে দেখা যেত। কারণ এই পলিথিনগুলো নদীতে ফেলার পরে পানি বিষাক্ত হওয়ার পরে সেই জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে গেছে, মাছও বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাতে আরও লাভ হতো। সেই লাভের কথা হচ্ছে যে একদিকে যেমন আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি পালতে পারতাম, অপরদিকে এই ময়লাগুলো কি আমাদের ড্রেন আটকে যায়, মাঝে মাঝে ড্রেন আটকে যাওয়ার পরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, পরে এক মহা সংকট, এরপরে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা খরচ করে সেই ড্রেন আবার নতুন করে ভাঙো, আবার নতুন করে তৈরি করে নিতে, ব্যাপারগুলো সহজে করতে হতো না, ফলে আমাদের টাকা সাশ্রয় হয়ে যেত। তারপরে আপনার এই ময়লাগুলো গিয়ে আপনার অনেক সময় দেখলাম, এই যে গতকাল ছিল 5/10/2024 সাল, আমি দেখলাম যে আপনার আমাদের ঢাকার যে এমপি হাজী সেলিম সাহেবের যে আপনার হিমাগার, আলু বা অন্যান্য যেগুলো রাখার হিমাগারের পাশেই অসংখ্য দোকানের ভিতরে একদম, মানে মাজা পানি বললে ভুল হবে না, মাজা পানি হয়ে গেছে। পানি হয়ে ভিতরে যে সমস্ত পণ্য সামগ্রী ছিল সব নষ্ট হয়ে গেছে। তাতে আমার মনে হয় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। হ্যাঁ, কারণ কি জানেন, ওই পলিথিনগুলো কারণে ড্রেন আটকে গেছে আর পানিগুলো দোকানের মধ্যে ঢুকে গেছে। আর একটা বিষয়, এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে গাবতলী টু বাবুবাজার, আমার চোখে দেখা যায়, বলতেছি আমি, গাবতলী টু বাবুবাজার, এমনকি আপনার নবীনগর টু চন্দ্রা গাজীপুর চন্দ্রা, তো সেখানে আমি দেখছি রাস্তার সাইডে রাশি ময়লা ফেলানোর কারণে ময়লা ফেলছে, পরে পানি জমার পরে রাস্তায় গর্ত হয়ে গেছে, সেখানে গাড়ির চাকা ভেঙে যায়, নানান সমস্যা হয় আর কি। হ্যাঁ, তো এগুলো আমাদের সৃষ্ট মানে দুর্ভোগ আর কি। আমরা যে পাপ করি তার পাপের পাশে আমরা ফলভোগ করি। তো যেটা বলছিলাম যে বেড়িবাঁধের যে দেওয়াল, অর্থাৎ এরশাদ সরকারের সময় যে দেওয়াল করা হয়েছিল, ওই দেওয়ালের পিছন সাইডটায়
অর্থাৎ নদীর সাইডটায় একটু পানি এর উপরে মাটি ফেলে ওখানে আপনার রিক্সার গ্যারেজ, টেম্পুর গ্যারেজ করা হয়েছে। ফলে কি হয়েছে জানেন, ফলে মূল যে রাস্তাটা তৈরি করা হয়েছে সেই রাস্তার পানিটা ওই যে নালা করা আছে, গর্ত করা আছে, সেখান থেকে আর নদীতে যেতে পারে না। ফলে এই নালা আর বন্ধ হওয়ার কারণে রাস্তার উপরে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবং শুধু সেইগুলোই শেষ না, আপনার রাস্তার উপরে বড় বড় কার্গো, বড় বড় ট্রাক, পিক আপ এবং ঠেলা গাড়ি রাখার কারণে আপনার গাবতলী বাবুবাজার এবং বাবুবাজার গাবতলী, এটা আমার সচক্ষে দেখা, গত 30 বছর ধরে আমি দেখে আসতেছি যে সেখানে আপনার মাত্র 20 মিনিটের রাস্তা চলতে গেলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তো এই হলো বিষয়। আমরা একটু সচেতন যদি হই তাহলে এই যে ময়লা, রাশি রাশি ময়লাগুলো ফেলি, এই ময়লা ফেলার কারণে ওই যে রাস্তাও ভেঙে যাচ্ছে, হ্যাঁ, পরিবেশও দূষিত হচ্ছে, হ্যাঁ, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, হ্যাঁ, ড্রেন নালা বন্ধ হচ্ছে, দোকানের মধ্যে পানি ঢুকছে। এই নানান জটিলতা থেকে আমরা রেহাই পেতাম। আর এগুলো যদি আমরা না ফেলে দিতাম তাহলে আরেকটা বিশেষ খবর হলো যে এই যে প্লাস্টিকের আবর্জনাগুলো আমরা ফেলে দেই, এগুলো যদি আমরা ভিতর সাইডটায় কিছু লোহার নেট দিয়ে যদি এটাকে আমরা স্লিপার, ওই যে আপনার রেলের স্লিপার তৈরি করি, তাহলে এটা আবার শত শত বছর থাকবে, না পড়লে আর নষ্ট হবে না। তাতে আমাদের কল্যাণ হবে, আমাদের দেশটা হবে অনেক সুন্দর, পরিবেশ হবে অনেক সুন্দর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ময়লাগুলো আমরা রাস্তায় ফেলে দেই, এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এই প্লাস্টিক, রাবার, পলিথিন এবং কাগজ, তারপর আপনার কাপড়ের যে ফাইবারগুলো আছে, আঁশগুলো আছে, যে ধুলাগুলো আছে, এগুলো উঠতে থাকে। ফলে দেখেন, ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রথমে এই ময়লাগুলো আমাদের চোখে যায়। চোখে যাওয়ার ফলে আপনার চোখের যে একটা গ্লেজিং যে ওয়াটার, মানে একটা আঠালো যে পানি থাকে, যেটা চোখটাকে ভিজা রাখে সারাক্ষণ, অর্থাৎ আমাদের নেত্রনালী থেকে যে পানিটা আসে, এটাকে শুকিয়ে ফেলে। ফলে চোখের নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এই রাস্তার ধুলার কারণে। দ্বিতীয়ত, এই বিভিন্ন আবর্জনার যে ধুলা, সেগুলো নাক দিয়ে যাওয়ার কারণে নাকের যে ক্যাপাসিটি আছে, অর্থাৎ নাকের ভিতরে যে শ্লেষ্মা তৈরি হয়, যে লালা তৈরি হয়, যে কফ তৈরি হয়, এটা ওই ময়লাগুলোকে ধরে ওরা ওই পেটে চালান দিয়ে দেয়, সাপ্লাই দিয়ে দেয়। কিন্তু এই নাকের সেই ক্যাপাসিটি আর কাজ করে না, তখন নাকের ভিতরে ফুলে যায়, ফলে পলিপাস বা সাইনাসের সৃষ্টি হয়। এটা দুইটা গেল, চোখের সমস্যা হলো, নাকের সমস্যা হলো। আর মুখ দিয়ে যে এবং নাক দিয়ে যে বাতাসগুলো আমরা নিই, এই নাক বাতাসের সাথে আমরা রাশি রাশি ময়লা শরীরের মধ্যে ঢুকে যায়। ফলে আমাদের ফুসফুসের মারাত্মক সমস্যা হয়। এমনকি ফুসফুসকে ভেদ করে যে অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মিশে যাওয়ার কথা, সেই সাথে আরও কিছু আবর্জনা এবং দূষিত বাতাস আমাদের শরীরে প্রবেশ করে। ফলে রক্তের সাথে আমাদের মাথার তালু থেকে পার পাতা পর্যন্ত শরীরের ভিতরেও অনেক আবর্জনা ঢুকে যায়। ফলে আমাদের নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে আরও হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। বুঝছেন? এই জন্য আমাদের ওই যে চারপাশের পরিবেশের সাথে আমাদের একটা রিলেশন আছে। যেমন আমি দেখেন, আমার হাতটা 6 মাস আগেও এত কালো ছিল না, কিন্তু হাত পা একটা কালো কালো দাগ পড়ে গেছে। আমি আগে জার্নি করতাম না, বসে বসে অফিসে কাজ করতাম। এখন দীর্ঘ জার্নি করতে হয়। আমার জার্নি করার কারণে আমার হাত, মুখ, পা কালো হয়ে গেছে। আবার জুতার যে অংশটা ঢাকা থাকে সে জায়গাটা আবার ফর্সা আছে। এটা পরীক্ষিত আর কি, আপনিও খেয়াল করে দেখবেন যে অবস্থা। ঠিক আছে? তো আরও অনেক বিষয় আছে, যেমন এই যে ঘন্টার পর ঘন্টা আমরা গাড়িতে বসে থাকি, ফলে কিন্তু আপনার পেট্রোলের, ডিজেলের, অকটেনের যে খরচ হয়, হ্যাঁ, পরিবেশ দূষিত হয়। এখানে আমি সরকার বাহুদের কাছে অনুরোধ করব যে রাস্তার মাঝখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন ঢাকার যে পিলখানার সেকশন, এই সেকশনে মাত্র 10-12টা দোকানের জন্য, ভালো করে খেয়াল রাখবেন,
মাত্র 10টা দোকানের জন্য 10 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়। মাত্র 10টা দোকানের জন্য 10 লক্ষ ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মক ক্ষতিগ্রস্ত। সেটা কিরকম জানেন? এই আমাদের বিডিআর পিলখানা অর্থাৎ সেই সেকশনের যে ব্রিজটা, এই ব্রিজের গোড়ায় সিটি কর্পোরেশনের একটা অফিস তৈরি করেছে, ঠিক আছে, ভালো কথা। ওইখানে মাত্র 2টো চার দোকান আছে, মাত্র 2টো চার দোকান আছে। এবং ঢাল থেকে ব্রিজে উঠতে গেলে ওইখানে আর একটা চার দোকান আছে, 3টে দক্ষিণ পাশে। এই 3টে দোকানই এনাফ জাম সৃষ্টি করার জন্য। আচ্ছা, এবার রাস্তার উপরে আপনার পূর্ব দিকে অর্থাৎ বাবুবাজার দিকে যাইতে ওইখানে মাত্র 4-5টা দোকান আছে। একটা আছে আপনার আপেলের দোকান, একটা আছে আপনার ওই যে গরুর যে ভুড়ি, গরুর যে বট বিক্রি হয়, এই 2টি দোকান। আর আছে আপনার ওই যে ইয়ারফোন বিক্রি করে 3টে দোকান। আর ওই বানায় আপনার ওই পেঁয়াজু বেগুনি বানায় 4টে দোকান। আর আছে আপনার ওই ওই তো পেঁয়াজু আইটেমের আর একটা চটপটি বা কলা বেছে, আমলা বেছে, এই 5-7টা দোকান বা 10টা দোকান কম বেশি হয়। তো এই দোকানের কারণে, এই 10টা দোকানের কারণে 10 লক্ষ লোক না, কারণ 24 ঘন্টায় রাস্তাটা চলে। আমার মনে হয় আরও অনেক বেশি, 50 লক্ষ লোকের ক্ষতি হয়। কারণটা কি বলি, কারণ আপনার ওদিকে চকবাজার, তারপরে বাবুবাজার, ইসলামপুর বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট, নয়াবাজার বাংলাদেশের সবচেয়ে বড় কাগজের মার্কেট, ইসলামপুর সবচেয়ে বড় কাপড়ের মার্কেট বলছি, তাই না? তারপরে আপনার নবাবপুর বাংলাদেশের সবচেয়ে মেশিনারি পার্টসের বড় দোকান, গুলিস্তান তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, জানেন, তাই না? তো এই সমস্ত জায়গায় যে সমস্ত লোকজন চলাফেরা করে, তারপর মিটফোর্ড হাসপাতাল, অনেক বড় একটা হাসপাতাল, গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত জায়গা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে। এই গুরুত্বপূর্ণ জায়গাটা, এই রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি, ঠেলা গাড়ি, এমনকি কার্গো। আপনারা যদি দেখেন হাজী সেলিম সাহেবের যে পেট্রোল পাম্পটা আছে, যেটা ওই যে বধিরদের জায়গাটা দখল করে হাজী সেলিম সাহেব নিজে পেট্রোল পাম্প করছে, ঠিক তার পাশে ওখানে 5-7টা কার্গো জাহাজ, মানে বড় বড় যে ট্রাকগুলো আছে সেগুলো রেখে দেয়। এই জ্যামের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই, বুঝা গেছে? তো এই যে নিরীহ মানুষগুলো, এই মজলুম মানুষগুলো, ওই অসহায় মানুষগুলোর কথা কিন্তু আল্লাহ শোনেন, ডাক দেয়। এই জন্য দেখবেন যে বড় বড় নেতা, ওদের উপর গজব নাজিল হয়। আমরা যদি সচেতন না হই, এই ধরনের গজব যুগে যুগে আরও বর্ষিত হতে থাকবে এবং আমাদের উপর লেভেলে যে সমস্ত বড় বড় নেতা আছে তারাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি সরকার বাহাদুর এবং যারা দায়িত্বশীল, যারা সচেতন আছেন, তারা একটু খেয়াল রাখবেন। আর সিটি কর্পোরেশনের যে লোকজন, তারা সত্যিকারভাবে ডিউটি পালন করে না। দেখবেন যে এই বেড়িবাঁধের রাস্তার সাইডে এরকম বড় বড় বিশাল ঘাস জমে গেছে এবং ঘাসের ফুল এসে গেছে। কারণ যে জায়গাটা নালা, ড্রেনটা, যেখানে পানি জমবে এবং পানিটা গর্ত দিয়ে নদী নেমে যাবে, সেই জায়গাটা পরিষ্কার করে না। তারা ওই নামমাত্র পরিষ্কার করে, ফলে ময়লাই থেকে যায়। আর এই ময়লা সারা বছর উঠতে থাকে ধোয়ার মতো, কুয়াশার মতো, আর লক্ষ লক্ষ মানুষের শরীর অসুস্থ হয়, বুঝে গেছে? আমরা একটু চিন্তা করে যদি আমরা চলতাম, তাহলে আমাদের পরিবেশ, আমাদের চারিদিকটা সুন্দর হতো, আমাদের টাকা সাশ্রয় হতো, আমরা হতাম ধন্য এক জাতি। পৃথিবীটা অনেক সুন্দর, স্বর্গের মতোই সুন্দর, কিন্তু আমাদের কিছু নির্বুদ্ধিতার কারণে এই সুন্দর পৃথিবীটা নরকের মতো হয়ে গেছে। পৃথিবীটা একদম বিরক্তিকর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।